নিজের রুমটাই পুরোপুরি অন্ধকার করে বিছানার উপর নিচুপ হয়ে শুয়ে আছে নাইয়াব। তাকে দেখে বোঝার উপায় নাই মেয়েটা ঘুমে আছে নাকি জেগে রয়েছে। রুনিয়া ঘরে ঢুকতেই বুঝতে পারলো পুরো রুম জুড়ে এক অদ্ভুত অন্ধকার নেমে আছে। চারপাশ নিস্তব্ধ, যেন ঘুমের আবেশে ঢেকে আছে সবকিছুই। জানালাগুলো বন্ধ থাকায় বাইরের আলো একটুও ভেতরে প্রবেশ করতে পারেনি। ঘরে ঢুকেই রুনিয়া সর্বপ্রথম বেডের ডান পাশে থাকা বিশাল জানালা পর্দা সরিয়ে কাছের পাল্লাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে বাইরে সূর্যের আলো রুম ঢুকে চারপাশ আলোকিত করে তুলল। নায়াব তখনও বিছানায় শুয়েছিল, তবে সে ঘুমায়নি। চোখ দুটো পিট পিট করে ছাদের দিকে স্থির করে রেখেছিল। অন্ধকারে এতক্ষণ কি ভাবছিল তা জানা নেই রুনিয়া। তবে মেয়েটাকে অন্য কোনো চিন্তায় মগ্ন দেখে সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে নাইয়াবের পাশে বসলো। বসে চারপাশে তাকিয়ে ছোট্ট পরীকে খোঁজার চেষ্টা করলো। ভালো করে খেয়াল করতে দেখতে পেল পরী নাইয়াবের পেটের ওপর মাথা রেখে শুয়ে আছে। সেও ঘুমায়নি। অন্ধকারে মা মেয়ে এই নীরব অবস্থাটা দেখে অবাক হলো না রুনিয়া। কারণ সে জানে নাইয়াব যেখানে সেভাবেই থাকুক না কেন, ছোট্ট পরী ঠিক সেভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। তাই তো মায়ের সান্নিধ্য থেকে সে অন্ধকার ঘরেও নিচু হয়ে শুয়েছিল। রুনিয়া নাইয়াবের মাথার কাছে নিঃশব্দে বসলো। তারপর হাত বাড়িয়ে নাইয়াবের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। নাইয়াব খানিকটা চমকে উঠল। প্রথমে ভেবেছিল হয়তো মাপতিম এসেছে, কিন্তু পর মুহূর্তে রুনিয়াকে দেখে তার মন খারাপের মাঝেও ঠোঁটের একটুখানি হাসি ফুটে উঠল। অন্যদিকে রুনিয়াকে দেখে পরি আনন্দে যেন সীমা রইল না। সে তাড়াহুড়ি করে নাইয়াবের পাশ থেকে উঠে বসে এক লাফে রুনিয়া কোলে চলে এলো। রুনিয়াও তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরীকে বুকে আগলে নিতে নিতে এক হাত নিজের পেটের উপর রাখলো আর অন্য হাতটা আলতো করে রাখলো পরীর পিঠে। অজান্তেই রুনিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অন্যরকম প্রান্তির হাসি। এতদিন মাতৃত্বে নিয়ে তার মনে বিশেষ কোনো অনুভূতি ছিল না, অথচ কয়েক ঘন্টার ব্যবধানে সে যেন সম্পূর্ণ মাতৃত্বের এক নতুন ছায়াতলে এসে দাঁড়িয়েছে। তাই তো এমন তুচ্ছ এক মুহূর্তেও নিজের ছোট্ট গ্রন্থিকে আগলে রাখার মধ্যেও এক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছে। এরপর অনেকক্ষণ নাইয়া আর রুনিয়া গন্ধ গল্প চলল। দেখতে দেখতে প্রায় ঘন্টা খানেক কেটে গেল। তারপর আসমা বেগম এসে সবাইকে নিচে খেতে ডাকলো। তার ডাকের বাধ্য হয়ে নিচে যেতে হলো। ততক্ষণে শোভন আর মাপতিম খাওয়া শেষ করে ফেলেছে। রুনিয়া, নায়েব আর পরি এসে বসলেও মাপতিম চেয়ার ছেড়ে উঠল না। সে কয়েকবার আর চোখে নায়েবের দিকে তাকালো, কিন্তু নায়েব যখনই তার দিকে দৃষ্টি ফেললো সঙ্গে সঙ্গে সে চোখ সরিয়ে নিল। নাইয়াবের থেকে নজর সরিয়ে মাপতিম রুনিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজ সারাদিন এখানে থেকে যা, আমাকে হাসপাতালে যেতে হবে, কিছু ইমার্জেন্সি কাজ আছে। শোভন সঙ্গে সঙ্গে সায় দিল, হ্যাঁ হ্যাঁ চল, আমিও যাব। রনি, তুমি না হয় পরির সঙ্গে থাকো, বিকেলে এসে আমি নিয়ে যাব, কেমন? রুনিয়া মৃদু হেসে সম্মতি জানালো। সপ্তাহখানেকের এই ছুটিতে তার ইচ্ছে ছিল সাজেক ঘুরতে যাওয়ার। সব পরিকল্পনাও প্রায় করে রেখেছিল, কিন্তু এখন সেসবের কথা ভাবতেও ইচ্ছে করছে না। এই পরিস্থিতিতে সে কোথাও যাওয়ার কথা কল্পনাও করতে পারছে না। মনে মনে সে ইতিমধ্যে আগামী কয়েক মাসে পরিকল্পনা বদলে ফেলেছে। ইচ্ছে আছে অন্তত আগামী 9 মাস নিজের সব ধরনের ব্যস্ততা কর্মসূচি স্থগিত রাখবে। কি দরকার এত কাজ আর এত টাকা পয়সার পেছনে ছুটে? এখন তো তার ব্যস্ত থাকার জন্য নতুন এক অবলম্বন এসেছে। তাকে নিয়ে না হয় নিজের সমস্ত সময় আর ভালোবাসা ব্যয় করা যাবে। সারাদিন হাসপাতালে নানান রকম কাজের ব্যস্ততায় সামনে বাড়ি ফিরে ডাইনিং রুমে আজ কাউকে দেখতে পেল না মাপতিম। যথারীতি সিঁড়ি বেয়ে উঠে গেল নিজের রুমে। সেখানেও একই অবস্থা। নাইয়াব
পরীর কোনো কণ্ঠস্বর, হাসি খিলখিলানি কিংবা কোনো রকম শব্দ চারপাশে প্রতিদ্বন্দ্বিত হলো না। মাপতিম নিজের সাদা অ্যাপ্রেন আর স্টেকোপস টেবিলের ওপর রেখে ওয়াশরুমে ফ্রেশ হয়ে গেল। বেরিয়ে এসে ঘড়ির দিকে তাকাতেই খেয়াল করলো সময় তখন 9:30টার বেশি। মাঝে একবার প্রয়োজনীয় কিছু ফাইল নিতে বসায় এসেছিল সে, সঙ্গে অবশ্য শোভনও ছিল। সেই সময় রুনিয়াকে নিয়ে বেরিয়ে গিয়েছিল তারা, কিন্তু তখনও নায়াবের সঙ্গে তার কোনো কথা হয়নি। খুব জরুরি কাজ থাকায় দ্রুতই হাসপাতালে ফিরে যেতে হয়েছিল। এখন বাড়ি ফেরার পরও নাইয়াবের কোনো খোঁজ নেই। এমনকি তার ছোট্ট মেয়েটাকে কি একবার বাবার কথা মনে পড়ল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে মুছতে সে খেয়াল করলো রুমে প্রবেশ করেছে আসমা খালা, হাতে বিশাল এক ট্রে। খাবার দাবার গুছিয়ে টেবিলের উপর রেখে মিষ্টি হেসে বললেন, সবাই খাওয়া শেষ করে ফেলেছে, তুমি আর দেরি করো না বাবা, খেয়ে নিও। মাপতিম ভ্রু কুঁচকে নিল। সময় তো মাত্র 9টা পেরিয়েছে। এর চেয়ে অনেক দেরিতে বাড়ি ফিরেছে সে, কখনো 11টায়, কখনো 11:30টায়, এমনকি 12টারও কাছাকাছি সময়ে। তবুও তখন নাইয়াব তার জন্য অপেক্ষা করেছে। দুজনে একসঙ্গে বসে খেয়েছে। কিন্তু আজ সারাদিনে মেয়েটা তাকে একবারও ফোন করেনি। নাইয়াবও নয়। রাগ তো সে করেছিলই, সেই রাগ ভাঙানোর দায়িত্ব তো নাইয়াবের। সকালে যে অভিমানটা দেখিয়েছিল সেটা ইচ্ছে করে টিকিয়ে রেখেছিল সে। ভেবেছিল মেয়েটা তার পিছু পিছু ঘুরবে 2-4 বার, গলা জড়িয়ে ধরবে, পাশে বসে মিষ্টি গলায় মান ভাঙানোর চেষ্টা করবে। কিন্তু সারাদিন কেটে গেল, একটা ফোনও করলো না, তার জন্য অপেক্ষাও করলো না। নিশ্চিন্তে খেয়ে দিয়ে নিজের মতো আছে। মেয়েটা যে তাকে 5 ঘন্টা নাকানি চুবানি খাইয়ে পুরো ঢাকা শহর ঘুরিয়েছে। হাঁসফাঁস করতে করতে ছেলেটা যে হার্ট অ্যাটাক মরে যায়নি সেটাই অনেক। তারপরও নাইয়াবের যেন কোনো ভূক্ষোভ নেই। না, এভাবে আর চলতে পারে না। গতকাল কষ্ট করে একা একা রাত কাটিয়ে দিয়েছে, কিন্তু আজ আর সম্ভব নয়। বউ বাচ্চা ছাড়া ঘুমানোর কথা মাপতিম ভাবতেও পারে না। খাবারের দিকে একবারও তাকালো না সে। তাড়াহুড়া করে তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দ্রুত পা বাড়ালো নায়াবের রুমের দিকে। সেখানে গিয়ে কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। তারপর দরজা খুলতেই চোখে পড়ল পরীকে। বিছানায় শান্ত হয়ে ঘুমিয়ে আছে ছোট্ট মেয়েটা, কিন্তু নাইয়াব নেই। মাপতিম বিছানায় উঠে মেয়ের 2 গালে আলতো চুমো খেলো। ঘুমন্ত পরীর গায়ে কাঁথা টেনে দিল। এসির তাপমাত্রাও একটু কমিয়ে দিল। এরপর বাথরুমের দিকে তাকিয়ে দেখলো দরজাটা বাইরে থেকে আটকানো। আশেপাশে চোখ বুলিয়েও নাইয়াবকে দেখতে পেল না। তবে খেয়াল করলো বারান্দার দরজাটা খোলা। নিঃশব্দে সেখানে গিয়ে দাঁড়াতেই থমকে গেল তার হৃদয়। সাদা সালোয়ার কামিজ পরনে, মাথায় লাল ওড়না টেনে বারান্দায় গ্রিন ধরেই বাইরে তাকিয়ে আছে নাইয়াব। কোমর সরিয়ে নেমে আসা চুলগুলো বাতাসে হালকা দুলছে। এক হাতে গ্রিন ধরা, অন্য হাতটা নিচের দিকে ঝুলে আছে। কাচের চুড়িগুলো চাঁদের আলোয় মৃদু ঝিলিক দিচ্ছে। কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল মাপতিম। নিজের অত্যন্ত প্রিয় মানুষটাকে এভাবে দেখে বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। তার গা থেকে ভেসে আসা পরিচিত মিষ্টি সুগন্ধে আর নিজেকে সামলাতে পারল না সে। দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল নাইয়াবের কোমর। হঠাৎ এমন আচরণে খানিকটা চমকে উঠল নাইয়াব, কিন্তু পর মুহূর্তে বুঝে গেল মানুষটা তারই। তবু অভিমানী মন সহজে নরম হলো না। ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলো সে, কিন্তু মাপতিম ছাড়ল না। আরো শক্ত করে জড়িয়ে ধরে পেটের ওপর আলতো হাত বুলিয়ে মৃদুস্বরে বলল, এত অভিমানী কেন তুমি? স্বামী রাগ করলে তার রাগ ভাঙাতে হয়, এটা জানো না? নায়েব একই স্বরে উত্তর দিল, যে আমাকে দেখতে পারে না আমি তার আশেপাশে ঘুরি না। কে বলেছে তোমাকে দেখতে পারি না?
আমি জানি ভুল জানো। আমি পারলে তোমাকে প্রতি মিনিটে মিনিটে চোখে চোখে রাখি। সেখানে তোমাকে দেখতে না পারার কথা আসে কোথা থেকে? মাপতিমের কথা শুনে নাইয়াবের অভিমানী মনটা যেন আইসক্রিমের মতো গলে জল হয়ে গেল। তবু সে সহজে তা প্রকাশ করলো না। ভেতরে ভেতরে মন নরম হয়ে গেলেও বাইরে থেকে অভিমানী মুখটা ফুলিয়ে রাখলো। মাপতিম আবারও সেই ফুলে থাকা গালের দিকে তাকিয়ে আলতো করে চুমু খেলো। নাইয়াব ঠোঁট চেপে হাসি লুকোনোর চেষ্টা করলো, কিন্তু মাপতিম যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই করলো না। সে তখনও নাইয়াবকে জড়িয়ে ধরে তার মাথাটা নিজের বুকে টেনে নিয়ে চুল মুখ ডুবিয়ে ব্যস্ত হয়ে আছে। চোখে মুখে তার এক অদ্ভুত মুগ্ধতা। নাইয়াব অস্বস্তিতে ছটফট করতে লাগলো। মাপতিমের কোমর স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হতে থাকলেও সে তাড়াহুড়ি করে সরিয়ে দিয়ে অভিমানী গলায় বলল, দূরে সরে যান, কাছে আসবেন না আমার। কাল রাত থেকে সারাদিন জ্বালিয়েছেন আমাকে, এখন ভাবছেন আমি সহজে কাছে আসতে দেব না? কখনোই না। সত্যি, সত্যি। মাপতি মুচকি হেসে বলল, আচ্ছা, তাহলে তো অন্য কিছু দেখতে হবে। কি দেখতে হবে? হসপিটালে মেয়ে নার্স ডাক্তারদের তো অভাব নেই। তারই মধ্যে মাপতিম কথা শেষ করতেই পারল না। তার আগে নাইয়াব রাগে তার বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। মাপতিমও হাসতে হাসতে তার হাত দুটো ধরে ফেললো। নাইয়াবের হাতে মুঠো দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ঠোঁট বাড়িয়ে চুমু খেলো। তাতে তারপর নিজের পকেট থেকে বের করলো দুটো বেলি ফুলের মালা। সাদা ফুলগুলো মুহূর্তের চারপাশে সৌন্দর্য আর সুবাস ছড়িয়ে দিল। নাইয়াবের সমস্ত অভিমানী যে এক নিমিষে উধাও হয়ে গেল। সে ফুলগুলো নাকের কাছে নিয়ে মিষ্টি গন্ধে চোখ বুজে ফেললো। মাপতিম মিষ্টি হেসে বলল, ভাবছিলাম সারাদিন রাগ করে থাকায় আমার বউটা যখন আমার পিছু পিছু ঘুরে আমার রাগ ভাঙাবে সফল হবে, তখন তাকে নিজের হাতে মালা পরিয়ে দেব। কিন্তু সেটা আর হলো কই? উল্টো আমাকে তোমার পেছনে পেছনে ঘুরে রাগ ভাঙাতে হলো। যাক, তোমার রাগ ভেঙেছে, এটাই আমার সবচেয়ে বড় খুশি। আমি কেন হরিদাস পাল যে আমার রাগ ভাঙাবে তুমি? নাইয়াব মুহূর্তে জড়িয়ে ধরল মাপতিমকে। মলিন গলায় বলল, সারাদিন কিছুই ভালো লাগেনি আমার। আপনি আমার সঙ্গে কথা না বলে সারাদিন থাকতে পারলেন, অথচ আমি একটা মুহূর্তেও থাকতে পারি না আপনাকে ছাড়া। আমার অভিমান হবে না আপনি আমায় ভালোবাসেন না? সেই দিন ওই কথাগুলো মিথ্যে বলেছিলেন, তাই না? অসহায় চোখে তার দিকে তাকালো নাইয়াব। মাপতিম হেসে তার কপালে আলতো টোকা দিয়ে বলল, আমি খুব স্বার্থপর বিবি সাহেবা। নিজের ভালোবাসা থেকে অতটুকু অবহেলাও আমি সইতে পারি না। তোমার মতো আমিও কষ্ট পেয়েছি। তোমাকে ছাড়া আমারও ভালো লাগেনি। সরি ওয়াইফ। মাপতিম নিজের দুই কান ধরে কান কথাটা বলল। মুহূর্তে দুজনে হেসে উঠল। একে অপরকে জড়িয়ে ধরে তারা আকাশের গোলাকার পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েই রইল। মনে হলো সব অভিমান, সব কষ্ট, সব অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চারপাশ পূর্ণিমা স্নিগ্ধ আলোয় ভরে উঠেছে। তাদের ভালোবাসা উষ্ণতা রাতটা যেন আরো সুন্দর হয়ে উঠল। সেই পুরোটা রাত কাটানো তাদের ভালোবাসাময় মাপতিমের পূর্ণ ভালোবাসার সিক্ত হলো নাইয়াবের মন ও শরীর। মাপতিমের অত্যাধিক জ্বালানোর মাঝরাতে ফুপিয়ে কেঁদে উঠল নাইয়াব। তারপরে স্বামীর থেকে ছাড়া পেয়েছে সে। সকালে গোসল সেরে ডাইনিং টেবিলে আসতেই নাইয়াবের সর্বপ্রথম নজর পড়ল নুসাইবার মুখে। নাইয়াব অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই মেয়েটাকে সে ঠিক বুঝে উঠতে পারে না। কয়দিন পর পর হঠাৎ করে এই বাড়িতে তার আগমন ঘটে। কখন আসে, কেন আসে, সেসব নিয়েও নাইয়াবের বিশেষ ধারণা নেই। তাছাড়াও নুসাইবার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নেই। মেয়েটা তার সঙ্গে খুব কমই কথা বলে, আর বললেও বেশিরভাগ সময় কথাগুলো আঘাতের মতো গিয়ে বেঁধে। আজও তার
ব্যতিক্রম হলো না। নায়াব ডাইনিং টেবিলে কাছে যেতেই নুসাইবার সামনে এসে দাঁড়ালো। উপর নিচ তাকে একবার পরখ করে নিয়ে ভেজা চুলের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, রানীর মতোই আছো দেখছি, থাকো। বেশি দিন আর থাকতে পারবে না কিনা সন্দেহ। খুব শিগগিরই তোমার গলা চেপে ধরার মানুষ চলে আসবে। সেসব সামলানোর জন্য প্রস্তুত থাকো। তোমার মতো মেয়ে আবার তাকে সামলানোর ক্ষমতা আছে নাকি? একটু থেমে আবার বলল, আর একটা কথা ভুলে যেও না, মাপতিম তোমাকে সঙ্গে দিয়েছে বলে মনে করো না যে আমাকে ভালোবাসে। 2-4টা রাত একসাথে কাটালেই সেসব ভালোবাসা হয়ে যায় না। ছেলেরা মেয়েদের দেহ পেতে এমন লেইম 2-4টা ভালোবাসার কথা বলেই থাকে। তোমার সঙ্গেও তাই হয়েছে। দেখবে 2-4 দিন পরই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। কথাগুলো শুনে নাইয়াবের মনে হলো যেন কেউ তার কানের গলি সীসা ঢেলে দিয়েছে। ভীষণ কষ্ট পেল সে। আঘাত পেল নাইয়াব। সাধারণ চুপ হয়ে যায়, মুখ ফুটে কিছু বলতে পারে না। অথচ রাগের মাথায় কাউকে 2-4টা কথা শুনিয়ে দেওয়ার ক্ষমতা তার যথেষ্টই আছে। কিন্তু বিয়ের পর থেকে যেন সে অন্য মানুষ হয়ে গেছে। চোখ দুটো ছলছল করে উঠল তার। অশ্রু জমে ঝাপসা হয়ে এলো দৃষ্টি। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা গেল মাপতিমকে। নুসাইবাকে দেখেও যেন দেখলো না সে। কোনো কথা না বলে প্রথমে পরীকে চেয়ারে বসিয়ে দিল। তারপর পাশের চেয়ারটায় হাত রেখে নাইয়াবকে বসালো, ইশারা করলো। নাইয়াব দ্রুত চোখে পানি মুছে ফেললো। এরপর ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসলো। সে হাসি দেখে নুসাইবার মুখ আরো কঠিন হয়ে উঠল। চেয়ারে বসে নাইয়াব ইচ্ছে করে মাপতিমের আরো কাছে সরে এলো। কাঁধে কাঁধ লাগিয়ে তার হাতটা নিজের হাতে জড়িয়ে ধরলো। তারপর নুসাইবার দিকে তাকিয়ে বিজয়ের হাসি হেসে আদুরে গলায় বলল, শুনেছেন? বইয়ের থেকে হঠাৎ এরূপ আদুরে বাক্য শুনে মাপতিম তার দিকে তাকিয়ে বলল, কি আজ আমাকে নিয়ে ঘুরতে যাবেন? মাপতিম শান্ত স্বরে উত্তর দিল, আমার হসপিটাল আছে। নাইয়াব, সময় হবে না। আমি কিছু শুনতে চাই না। আমাকে নিয়ে যেতেই হবে। আমি কিন্তু মানব না। নাইয়াবের সেই শিশু সুবল জেদের দিকে তাকিয়ে মাপতিমের ঠোঁটে হাসি ফুটে উঠল। এই মেয়ে এতটুকু হাসিতে সে তার কাজকে বুড়ো আঙুল দেখাতে রাজি। ঠিক আছে, আমার ওয়াইফ যা চায় তাই হবে। কথাটা শুনে নাইয়াবের মুখ জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সে নুসাইবার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। মাপতি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার হাসির দিকে। তবে বুঝতে পারলো না হঠাৎ করে মেয়েটা এত খুশি হলো কেন। এরপর নিজেরই টেবিল থেকে খাবার তুলে নিয়ে 2টো সেদ্ধ ডিম নাইয়াবের প্লেটে দিল। নাইয়াব একটি ডিম হাতে নিতেই মাপতিম ধমক দিয়ে বলল, দিন দিন একেবারে শুকিয়ে যাচ্ছ। খাবার দিলে খাবে না কেন? একটা ডিম খেতে হবে না, 2টাই শেষ করবে। একটা খেলেই তো হয়, না হয় না। তুমি কি পরীর সমান? পরী পুরো একটা ডিম খায়, তুমি 2টোই খাবে। ফিনিশ না করলে উঠবে না। ডাইনিং টেবিলে তখন যেন শুধু তারাই 3জন। আসমা খালা সকাল থেকে জ্বর, তাই রান্না করে নিজের ঘরে চলে গেছে। কিন্তু নুসাইবাও সেখানেই বসে আছে। সেদিকে যেন কারো কোনো খেয়াল নেই। মাপতিমের সমস্ত মনোযোগ তার স্ত্রী আর সন্তানের দিকেই। আর সেটাই নুসাইবা সহ্য হলো না। একসময় মাপতিমকে সে নিজের মনে ভালোবেসেছিল। সেই ভালোবাসার কারণে নিজের বোনের প্রতি পর্যন্ত হিংসা জন্মছিল তার। বোনের স্বামী হিসেবে মাপতিমের তার পাশে দেখতেও তার কষ্ট হতো। আর আজ আজ তাকে দেখতে হচ্ছে একজন বাইরের মেয়ের প্রতি মাপতিমের এতটা যত্ন, এতটা ভালোবাসা। রাগে তার বুক জ্বলে উঠল। হাতে ধরা গ্লাসটা ইচ্ছে করে মেঝেতে ফেলে দিল সে। শব্দটা শুনে মাপতিমি একবার তাকালো ঠিকই, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেই অবহেলা যেন আরো বেশি জ্বালিয়ে দিল নুসাইবাকে। রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ালো সে। তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। যেতে যেতে মনে মনে বিড়বিড় করে বলল, এত সুখ তোর কপালে নেই নাইয়াব।
তোকে আমি শান্তিতে থাকতে দেব না। আমি আমার জিনিস কেড়ে নিয়ে কেউ কোনোদিন ভালো থাকেনি। নিজের আপন মানুষকে যখন ভালো থাকতে দেয়নি, তুই তো সেখানে কেউ না। তোর জীবনটা আমি নষ্ট করে দেব। তুই নর্তমান কীট, নর্তমান গিয়েই মরবি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার, তুমি চলবে।